এক কোটিপতি ঘরের ছেলে আদব একটি গরিব মেয়ের প্রেমে পড়ে যায়, যার নাম মালবিকা, যার বাবা একজন স্কুল শিক্ষক। মালবিকা প্রথমে এই কোটিপতি ছেলেটিকে ভালোবাসতে চায়নি, কিন্তু আদবের ভালোবাসার সেই অদৃশ্য শক্তির টানে সে একসময় আদবের প্রেমে পড়ে যায়। আর তারপর সে তার পরিবারের অমতেই পালিয়ে আদবকে বিয়ে করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন মালবিকা বাসায় ফিরে দেখতে পায় যে তার স্বামী কিরকম যেন পাল্টে যেতে শুরু করেছে। সে যে আদবকে ভালোবেসে বিয়ে করেছিল সেই আদবের সঙ্গে এই আদবের কোনো মিল নেই। তবে সে তার স্বামীকে মন থেকেই অনেক বেশি ভালোবাসতো, তাই সে তার স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারে না। এর মাঝে হঠাৎ করেই একদিন আদবের বাড়ির এক কর্মচারী রাজু, তার মৃতদেহ পাওয়া যায় আদবের বাসা থেকেই। এই খবর পেয়ে পুলিশ আদবের বাসায় আসে, কিন্তু অবাক করা বিষয় হলো আদব এবং মালবিকা কাউকেই বাসায় খুঁজে পাওয়া যায় না। তবে তদন্ত চলতে চলতে হঠাৎ একদিন আদবকে পুলিশ খুঁজে পায়, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ বুঝতে পারে যে সে হঠাৎ করেই পাগল হয়ে গেছে। কিন্তু এর পিছনে কি রহস্য রয়েছে? আদব কেন হঠাৎ করেই পাগল হয়ে গেল? আর মালবিকাই বা কোথায় হারিয়ে গেছে? আর ওই কর্মচারী রাজুকেই বা কে মেরে ফেললো? এই সমস্ত কিছুর রহস্য পেতে আমাদের দেখতে হবে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত থ্রিলার আর টুইস্টে ভরপুর একটি অসাধারণ মুভির নাম শি শ। তো মুভি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আমার বিশ্বাস আপনাদের ভালোবাসা থাকলে এই চ্যানেলটি একদিন অবশ্যই বড় হবে, তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভিটি দেখা শুরু করুন। মুভির প্রথমে আমাদের একটি অ্যাম্বুলেন্স সেন্টার দেখানো হয়। এই সেন্টারে অনেক কর্মচারী কাজ করে, যাদের মধ্যে সিলভাও একজন কর্মচারী, যে বিভিন্ন রোগীদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হসপিটালে পৌঁছে দেয়, অথবা কোনো মৃতদেহ তার বাসায় পৌঁছে দেওয়ার কাজ করে থাকে সিলভা। এছাড়াও তারা বিভিন্ন মৃতদেহকে মেডিসিনের মাধ্যমে অনেকদিন সতেজ রেখে দূর দূরান্তে থাকা সেই সব মৃত ব্যক্তির আপনজনদের কাছে পৌঁছে দেওয়ার কাজও করে থাকে, যাতে সেই মৃতদেহটি খুব তাড়াতাড়ি পচন না ধরে। তো সেরকমই আজকেও এই অ্যাম্বুলেন্স সেন্টারে একটি মৃতদেহকে আনা হয়, আর সেই মৃতদেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সারা শরীরে মেডিসিনের প্রলেপ দেয় সিলভা এবং তার একজন সহকারী। এরপর সিলভা কুমার নামে আর একজন ছেলেকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে এই মৃতদেহটি যেন এই শহরের বাহিরে একটি নির্দিষ্ট জায়গায় সে পৌঁছে দেয়। তখন কুমার সিলভাকে জানায় যে ভাইয়া, আমি গত 4 দিন ধরে কাজ করছি, আমার শরীর খুবই ক্লান্ত, যদি আমাকে আজকের দিনটা ছুটি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এই কথা শুনে সিলভা খুবই রেগে যায়। সে তখন কুমারকে বলে, আমি জানি যে তুমি এখন মদ খেয়ে চুপচাপ ঘুমিয়ে থাকবে, আর সেই কারণেই তুমি ছুটি চাইছো, তাই তো? কিন্তু আজকে তোমাকে ছুটি দেওয়া যাবে না, এই কাজটি করে এসে তুমি ছুটি নিও। কুমার তখন আর কোনো কথা না বলে সিলভার কথা মতো সেই দেহটিকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য রেডি হতে থাকে। এর মাঝেই সিলভার ফোনে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় যে আদবের বাসার কর্মচারী রাজুকে কারা যেন মেরে ফেলেছে। এই কথা শুনে সিলভা তখনই ঘটনাস্থলে যায় এবং সে এসে দেখে যে রাজুর মৃতদেহটিকে পুলিশ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছে। এই দৃশ্য দেখে সিলভা কুমারকে ফোন করে এবং তাকে বলে যে কুমার, তোমার ওই মৃতদেহটি নিয়ে কোথাও যেতে হবে না, আমি ওই মৃতদেহটি তার বাসায় পৌঁছে দিয়ে আসব। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ কমিশনার মুঘল বলে একজন অফিসারকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে তোমাকে এই মুহূর্তে এই কাজে জয়েন করতে হবে, কারণ অনেক কেস পেন্ডিং রয়েছে যেগুলো খুব শীঘ্রই নিষ্পত্তি করতে হবে, উপর থেকে অর্ডার রয়েছে। তখন অফিসার মুঘল বলে, স্যার, কেস কিভাবে নিষ্পত্তি হবে? আপনি তো কোনো আসামিকে অ্যারেস্টই করতে দেন না, তাছাড়া এখন তো আমি ছুটিতে রয়েছি, আমার অনেক নিজস্ব কাজ বাকি রয়েছে, এই মুহূর্তেই আমি কাজে কিভাবে জয়েন করব? কমিশনার বলে যে আমি যাদের অ্যারেস্ট করতে বারণ করি তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে, তাই তাদের বিরুদ্ধে যদি কোনো সলিড এভিডেন্স না পাওয়া যায় তাহলে আমাদের চাকরি নিয়েই টানাটানি পড়ে যাবে তাদের অ্যারেস্ট করার পর। তাই আমি এখন যেটা বলছি তুমি মন দিয়ে সেটাই করো, আর আমি তোমার ছুটি ক্যান্সেল করলাম, কারণ এই যে এনাকে দেখছো, ইনি আমার বন্ধু কৃষ্ণমূর্তি, এনার ভাতিজা যার নাম আদব, তার বাসায় একটা সমস্যা হয়েছে। আদব এবং তার স্ত্রীকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং রহস্যজনকভাবে ওদের বাসার এক কর্মচারীর মৃত্যু হয়। আমি সেখানে সাব ইন্সপেক্টর কমলা কাননকে পাঠিয়েছি, কিন্তু আমি চাই তুমি এই কেসের তদন্ত শুরু করো, কারণ তোমার মতো দক্ষ পুলিশ অফিসার খুব তাড়াতাড়ি এই কেসের সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। এরপর মুঘল তার জুনিয়র সাব ইন্সপেক্টর কমলা কাননকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কমলা কানন মুঘলকে জানায় যে স্যার, যে ব্যক্তি মারা গেছে তার নাম রাজু,
তার বয়স 50 বছর। সে বহু বছর ধরে এই বাসায় কাজ করে। এই বাসার মালিকের নাম হচ্ছে আদব, যার স্ত্রী মালবিকাকে নিয়ে সে এই বাসায় থাকতো। এই বাসায় 4টে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু রহস্যজনকভাবে সেই সিসি ক্যামেরাগুলোর হার্ড ডিস্কগুলো মিসিং হয়ে গেছে, তাই আমরা কোনো ফুটেজ দেখতে পাচ্ছি না। এই বাসার মালিক আদবের একজন বন্ধু আছে যার নাম সিলভা। এছাড়া আদবের স্ত্রীর বাবা এবং ভাই মাঝে মাঝেই এই বাসায় আসতো। এই বাসার গাড়ির ড্রাইভার এবং কাজের লোক প্রতিদিনই এই বাসায় আসা যাওয়া করত। সেই গাড়ির ড্রাইভারই আমাদের জানায় যে এখানে রাজুর মৃতদেহ পড়ে রয়েছে। আমরা আদবের বন্ধু সিলভাকেও ফোন করেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সে জানিয়েছে যে সে একটা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে এই শহরের বাহিরে কোথাও নিয়ে যাচ্ছে। সে বিকেলে বাসায় ফিরে আসবে আর তারপর সে আমাকে ফোন করবে। এতক্ষণ মুঘল সাব ইন্সপেক্টরের কথা শুনছিল। এরপর মুঘল সাব ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে, আচ্ছা সিলভা কি কাজ করে? তখন সাব ইন্সপেক্টর জানায় যে সিলভা একটা অ্যাম্বুলেন্স সেন্টারে কাজ করে, সে একজন গাড়ির ড্রাইভার। মুঘল বাসার চারিদিকটা ভালোভাবে দেখতে দেখতে সাব ইন্সপেক্টরকে বলে যে আদব হচ্ছে একজন বিজনেসম্যান, একটা কোম্পানির মালিক, তার বন্ধু কিভাবে একজন গাড়ি ড্রাইভার হয়। এসআই কমলাকানন তখন মুঘলকে বলে যে স্যার, সিলভা আদবের ছোটকালের বন্ধু, আর সেই বন্ধুত্বের সম্পর্ক তাদের মধ্যে এখনো রয়েছে। এরপর মুঘল এসআইকে নিয়ে আদবের বাসার ভিতরে প্রবেশ করে, আর তখন কৃষ্ণমূর্তি মুঘলকে বলে যে আদবের মা আদব যখন খুব ছোট তখন একটি রোগের কারণে মারা গেছে, আর তার কিছু বছর পর আদবের বাবাও মারা যায়। এরপর থেকে রাজুই আদবের দেখাশোনা করত। কৃষ্ণমূর্তি বিজনেসের কাজে দেশের বাহিরে থাকে, তাই সবসময় সে এখানে আসতে পারে না। গত বছর সে শেষবারের মতো এখানে একবার এসেছিল, তারপর কাজের চাপের কারণে এখানে আর আসা হয়নি। কৃষ্ণমূর্তি যখন এইসব কথা বলছিল তখন মুঘল আদবের ঘরের ভিতরটা ভালোভাবে দেখছিল, আর তারপর সে সেই বাসার ব্যালকানিতে যায় এবং সেখান থেকে রাজুর নিথর দেহটি যেখানে পড়েছিল সেই জায়গার একটি ছবি তুলে সে থানায় চলে যায়। থানায় ডাকা হয় মালবিকার বাবা এবং তার ছোট ভাই কার্তিক আর তার বড় আপু মীনাক্ষীকে। তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে মুঘল। তখন মালবিকার বাবা জানায় যে রাজুর মৃত্যুর 1 মাস আগে মালবিকার বাবা এবং তার ছোট ভাই তাদের বাসায় আসে। সঙ্গে আরো একটি মেয়ে ছিল যার নাম সিমি। মালবিকার বাবা মালবিকাদের বাসায় এসে মালবিকাকে জানায় যে খুব শীঘ্রই সে তার নামে যতটা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তার ছোট ছেলের নামে লিখে দিতে চায়। তাই তাতে মালবিকা বা তার স্বামীর কোনো আপত্তি আছে কিনা সেই বিষয়েই মালবিকার বাবা মালবিকার কাছে জানতে চায়। তখন মালবিকা তার বাবাকে বলে যে বাবা, আমার স্বামীর প্রচুর অর্থ সম্পদ রয়েছে, তাছাড়া সে একটা কোম্পানির মালিক, তাই তোমার যা সম্পত্তি আছে তাতে আমার কোনো দাবি নেই। তুমি ওই সমস্ত সম্পত্তি ভাইকে যখন ইচ্ছা লিখে দিতে পারো, আর যখন তুমি ভাইয়ের নামে ওই সম্পত্তি রেজিস্ট্রি করে দিবে তখন আমার যদি কোনো সইয়ের প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, আমি গিয়ে সই করে দিব। এই কথা শুনে মালবিকার বাবা এবং তার ছোট ভাই কার্তিক তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে সেই মেয়েটি অর্থাৎ সিমি মালবিকাকে জানায় যে সে তার ছোট ভাইকে ভালোবাসে এবং তারা একে অপরকে বিয়ে করতে চায়। মালবিকা তখন সিমিকে বলে যে তোমার বাসায় সবাই কি এইসব কথা জানে? সিমি বলে যে না, এখনো আমি বাসায় বলতে পারিনি। মালবিকা হেসে বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি পড়াশোনা শেষ করো, তারপর আমরাই তোমার বাসায় গিয়ে তোমার পরিবারকে জানিয়ে দিব। এইসব কথা শোনার পর মুঘল মালবিকার বাবাকে জিজ্ঞাসা করে যে আপনারা যেদিন বাসায় ফিরে গেলেন তারপর কি আপনার মেয়ে আপনাদের কখনো ফোন করেনি? মালবিকার ছোট ভাই তখন পুলিশকে জানায় যে হ্যাঁ, যেদিন ঘটনা ঘটেছে সেদিন বিকেলেই তার আপু তাকে ফোন করেছিল, কারণ তার পরদিন আমার নামে আমার বাবা জমি রেজিস্ট্রি করে দিতে চেয়েছিল, তাই আপু জানিয়েছিল যে সে সময় মতো রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাবে, কিন্তু তারপরেই এই ঘটনা ঘটে গেল। মুঘল তখন সেখানে বসে থাকা সবার উদ্দেশ্যে বলে যে মালবিকার পরিবারে কি কোনো সমস্যা চলছিল? আপনাদের কি সে কিছু জানিয়েছিল? তখন মালবিকার বাবা পুলিশ অফিসারকে জানায় যে স্যার, মালবিকা যদি কোনো সমস্যা হয় তাহলে সে তার বড় আপু মীনাক্ষীকে সবসময় জানাতো, কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি, তাহলে সে মীনাক্ষীকে অবশ্যই জানাতো। মুঘল তখন মীনাক্ষীকে জিজ্ঞাসা করে যে আপনাকে কি মালবিকা কিছু জানিয়েছে? তখন মীনাক্ষী মুঘলকে বলে যে মালবিকা বিয়ের আগে সব কথাই আমাকে বলতো, এমনকি সে যে আদবকে ভালোবাসে সেটাও আমাকে সে জানিয়েছিল, কিন্তু আমি তাকে আদবকে বিয়ে করতে বারণ করেছিলাম। মুঘল তখন জিজ্ঞাসা করে
যে কেন আপনি আদবকে বিয়ে করতে বারণ করেছিলেন কেন? তখন মীনাক্ষী বলতে শুরু করে, একদিন হঠাৎ করেই মালবিকা মীনাক্ষীর বাসায় যায় এবং মীনাক্ষীকে গিয়ে জানায় যে আপু, আমি একটি ছেলেকে ভালোবাসি যার নাম আদব। কলেজের একটা অনুষ্ঠানে আদবের সাথে আমার প্রথম পরিচয় হয় আর তারপর তার সাথে আমার বন্ধুত্বও হয়। ছেলেটাকে বন্ধু হিসাবে আমার ভীষণ ভালো লাগতো, তাই আমি ওর সঙ্গে দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিতাম। কিন্তু হঠাৎ করেই ওর বাবা মারা যায়। তারপর থেকে ও পুরাই ডিপ্রেশনে চলে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, দিনের বেশিরভাগ সময়ই একা থাকতে বেশি পছন্দ করে। আমি এবং ওর বন্ধু সিলভা ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করি, কিন্তু ও যেন কিরকম চুপচাপ হয়ে যায়। একদিন আমি ওর সঙ্গে দেখা করতে যাই আর তখন আদব আমাকে বলে যে মালবিকা, আমার তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। আমি তখন তাকে বলি যে কি বলবে বলো। তখন আদব আমাকে বলে যে মালবিকা, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি আমার সাথে সারা জীবন থাকবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ আমি তাকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবতাম না। আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি। আমি তাকে বলি যে আদব, এটা হয় না, আমি একজন স্কুল শিক্ষকের মেয়ে আর তুমি হচ্ছ একজন কোটিপতি ঘরের ছেলে, আমাদের সম্পর্কটা কোনোভাবেই তৈরি করা সম্ভব নয়। আর তখন আদব পিছন দিক থেকে আমাকে ডাকে আর বলে যে মালবিকা, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি আর এখন আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম। আমার বন্ধু সিলভা, যে আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে, সেও তার কাজের জন্য অনেক দূর দূরান্তে চলে যায়। আমি সম্পূর্ণ একা থাকি। আমার তোমাকে ভীষণ প্রয়োজন মালবিকা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি জানি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। তখন আমি একা একা কিভাবে বাঁচবো? এইসব কথা বলতে বলতে আদব কান্না করতে থাকে আর তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি গিয়ে আদবকে জড়িয়ে ধরি আর তারপর তার সঙ্গে সারাটা জীবন কাটাতে রাজি হয়ে যাই। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে রূপান্তরিত হয়। তবে কিছুদিন পর থেকে হঠাৎ করেই আদবের পরিবর্তন হতে শুরু করে। সে রাস্তাঘাটে বিনা কারণেই লোকের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়াঝাটি শুরু করে দেয় আর তারপর শুরু করে মারপিট। কিরকম যেন অল্পেতেই সে ভীষণ রিয়াক্ট করতে শুরু করে। একদিন আমি আমার মা মারা যাওয়ার আগে যে শাড়িটা আমাকে দিয়ে গিয়েছিল, সেই শাড়িটা পরে আদবের কাছে যাই। তাকে গিয়ে বলি যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। আমি ভেবেছিলাম যে আদব বলবে যে খুব সুন্দর লাগছে, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বলে যে তুমি এই শাড়ি পরে কখনো আমার সামনে আসবে না, এই শাড়িটা তোমার গায়ে একদম ভালো লাগছে না। আমি তাকে বলি যে এই শাড়িটা আমার মা আমাকে মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছে, এটাই আমার মায়ের শেষ স্মৃতি। কিন্তু তবুও সে আমাকে বলে যে তুমি এক্ষুনি বাসায় ফিরে যাও আর গিয়ে এই শাড়িটা খুলে ফেলো। আমার আদবকে দেখে কিরকম যেন অবাক লাগে। আদব যেন প্রতিদিন পাল্টে যাচ্ছে। আমি এখন কি করব আপু? মীনাক্ষী মালবিকার কাছ থেকে এসব কথা শোনার পর সে মালবিকাকে জানায় যে তুমি আদবের সঙ্গে আর যোগাযোগ করো না। মালবিকাও মীনাক্ষীর কথা শোনে। তারপর থেকে সে আদবের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না। কিন্তু হঠাৎ করেই একদিন মালবিকা আদবের সাথে পালিয়ে বিয়ে করে আর তারপর থেকে মালবিকা কখনোই মীনাক্ষীকে ফোন করেনি। মীনাক্ষীর কথা শেষ হলে মালবিকার বাবা মুগেলকে বলে যে স্যার, আপনারা দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করুন। মুগেল তখন তাদের জানায় যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে আমরা অবশ্যই খুঁজে বের করব। এরপর তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই মীনাক্ষী এসে মুগেলকে বলে যে স্যার, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে আদব অন্যান্য সাধারণ মানুষের মতো আচরণ করে না, তার কোনো একটা সমস্যা আছে। আপনি তার বন্ধু সিলভাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো পুরো ব্যাপারটা জানতে পারবেন। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজুর পোস্টমর্টম চলছে। ডক্টর মুগেলকে ফোন করে এবং তাকে জানায় রাজুর শরীরের ভিতরে কোনো একটি ভারী লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার হাতের নখের ভিতরে মানুষের চামড়া পাওয়া গেছে। যদি পুলিশ কাউকে সন্দেহ করে থাকে তাহলে তাদের ডিএনএর সঙ্গে এই চামড়া যদি ম্যাচ করানো যায় তাহলে এই আসল অপরাধীদের ধরা যাবে। এরপর ডক্টর ফোন কেটে দেয়। মুগল তখন একে একে ওই বাসায় যারা প্রতিদিন আসা যাওয়া করে তাদের সবাইকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন গাড়ির ড্রাইভার, আদবের কোম্পানির ম্যানেজার, তাদের বাসার কাজের লোক মালতী সবাই জানায় যে রাজু মারা যাওয়ার 2 দিন আগে আদব এবং মালবিকা একটি কোম্পানির কাজের জন্য কোথায় যেন বাইরে চলে যায়। আর সেই কথা তারা রাজুর মুখ থেকেই শুনতে পেয়েছে। গাড়ির ড্রাইভার মূর্তি বলে যে আমি প্রতিদিনের মতো ঘটনার 2 দিন আগেও আদবের বাসায় যাই মালবিকা ম্যাডামকে কোম্পানিতে নিয়ে যাওয়ার জন্য, কারণ মালবিকা ম্যাডাম এই কোম্পানির সমস্ত কাজ দেখাশোনা করত। কিন্তু তখন রাজু জানায় যে তারা একটি অফিসের কাজের জন্য বাইরে গেছে। 2 দিন পর তারা বাসায় ফিরলে আমাকে মালবিকা ম্যাডাম ফোন করে ডেকে নিবে। কিন্তু 2 দিন পার হয়ে যাওয়ার পরেও যখন তারা ডাকে না তখন আমি সেখানে যাই
আর গিয়ে দেখি রাজুর মৃতদেহ। আর তারপরে আমি পুলিশকে খবর দিই। মুঘল তখন মূর্তিকে জিজ্ঞাসা করে যে আপনি শেষবারের মতো কবে দেখেছেন আদব এবং মালবিকাকে? তখন মূর্তি মুঘলকে জানায় যে একদিন মালবিকা ম্যাডাম হঠাৎ কোম্পানি থেকে বাইরে বেরিয়ে আসে এবং আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে। আমি বাসায় নিয়ে আসি আর তখন এসে দেখি যে আদব কিছু ছাই ভস্য মেখে আগুন জ্বালিয়ে সেখানে বসে কি যেন মন্ত্র পাঠ করছে। আর তারপরে শুরু হয় তার তাণ্ডব। সে সারা ঘরে লাফালাফি করতে শুরু করে দেয়। মালবিকা ম্যাডাম, আমি, রাজু এবং মালতী তখন আদবকে ধরে তার রুমে নিয়ে যাই। আর তারপর মালবিকা ম্যাডাম আমাকে বাসায় চলে যেতে বলে। আমি তখন বাসায় চলে আসি। আর তারপর কি হয়েছে আমি আর কিছু জানি না। মালতী তখন মুঘলকে বলে, স্যার, মূর্তি বাসায় চলে যাওয়ার পর মালবিকা ম্যাডাম আদবকে ঘুম পড়িয়ে রুমের বাইরে গিয়ে চুপচাপ বসেছিল। আর তখন আদব ঘুম থেকে জেগে ওঠে। আমি জানালা দিয়ে দেখি যে আদব পাগলের মতো করছে। সে যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছে এবং যতই কথা বলছে ততই সে উত্তেজিত হয়ে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে মালবিকা ম্যাডামকে গিয়ে এই কথা জানাই। মালবিকা ম্যাডাম তখন আদবকে গিয়ে কোনো রকম শান্ত করে। মালবিকা ম্যাডামও আদবকে নিয়ে খুব চিন্তা করছিল, কিন্তু তবুও সেদিন আমার মেয়ের জন্মদিন বলে সে আমাকে বলে, মালতী, এই নাও কিছু টাকা, তোমার মেয়েকে একটা সুন্দর জামা কিনে দিও। এখন তুমি বাসায় ফিরে যাও, তোমার মেয়ে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আর আমার জন্য চিন্তা করো না, রাজু তো আছেই, একটু পরে সিলভাও চলে আসবে, ওই আদবকে সামলে নিবে। এরপর আমি বাসায় ফিরে আসি। আর তারপর থেকে মালবিকা ম্যাডামের সাথে আমার আর দেখা হয়নি। মুঘল তখন ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে আদব কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও মালবিকা কেন কোম্পানির সমস্ত কাজ দেখাশোনা করত। তখন ম্যানেজার মুঘলকে জানায় যে আজব হঠাৎ করে এই কোম্পানিতে গিয়ে কোম্পানির সমস্ত কলিগদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, এমনকি তার ভুল ডিসিশনের জন্য কোম্পানির 3 কোটি টাকা লসও হয়ে যায়। একদিন এইরকমই হঠাৎ কোম্পানিতে এসে আদব আমার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করতে থাকে। আমি তখন মালবিকা ম্যাডামকে ফোন করি আর মালবিকা ম্যাডাম এসে তখন আদবকে শান্ত করে। আর তারপর থেকেই মালবিকা ম্যাডাম কোম্পানির সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এরপর মুঘল সিলভাকে থানায় আসতে বলে। সিলভা থানায় আসলে মুঘল তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে সিলভাকে জিজ্ঞাসা করে যে তুমি তো আদবের বন্ধু, সবাই বলেছে আদব নাকি কোনো একটি মানসিক সমস্যায় ভুগছিল, এই সমস্যা কি আদবের ছোটবেলা থেকেই? তখন সিলভা মুঘলকে বলে, না স্যার, আদবের ছোটবেলায় কোনো সমস্যাই ছিল না, সে খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, এমনকি খুব ভালো নাম্বার নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশও করেছে। আজব মালবিকাকে খুব ভালোবাসতো। কলেজেই তাদের প্রথম দেখা হয়। আর তারপর হঠাৎ একদিন মালবিকা আদবকে এসে বলে যে সে আদবের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে চায় না। এই বলে মালবিকা তার বাসায় ফিরে যায়। এদিকে আদবের বাবা মারা যাওয়ার পর মালবিকার ভালোবাসায় সে কিছুটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন মালবিকা তাকে ছেড়ে চলে যায় তখন আদব আবার পাগলের মতো হয়ে যায়। সে তখন গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চায়। আর তখন রাজু তাকে শান্ত করে। এরপর রাজু আমাকে ফোন করে, তাকে আমি হসপিটালে অ্যাডমিট করি। তখন ডক্টর জানায় যে আদব এমন একটা মানসিক সমস্যায় ভুগছে যে সে হঠাৎ করেই সবকিছু ভুলে যেতে পারে, আবার হঠাৎ করেই খুব রেগেও যেতে পারে, এমনকি সে কাছের মানুষকেও আঘাত করতে দুবার ভাববে না যদি সে রেগে যায়। তাই তাকে সবসময় চোখে চোখে রাখতে হবে এবং প্রতিনিয়ত তাকে চিকিৎসা করাতে হবে। আমি এইসব কথা শুনে মালবিকাকে ফোন করি। মালবিকা আদবের কাছে আসে আর তখন আদব আবার স্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে মালবিকাকে বলে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মালবিকা, তাহলে আমি বাঁচতে পারবো না। মালবিকা তখন ডিসিশন নেয় যে আদবকে সে বিয়ে করে নিবে। আর তারপর সে বাসা থেকে পালিয়ে এসে আদবকে বিয়ে করে। তাদের জীবনটা বেশ সুখেই কাটতে থাকে। একদিন মালবিকা বাসায় ফিরে দেখে যে আদব ছাই ভস্য মেখে বিভিন্ন মন্ত্র পাঠ করছে। আমি তখন একটি কাজে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যার সময় রাজু আমাকে ফোন করে, জানায় যে মালতী বাসায় ফিরে গেছে, তাই আমাকে সে তাড়াতাড়ি আদবের বাসায় যেতে বলে। আমি তখন আদবের বাসায় যাই আর গিয়ে দেখি যে আদব পুরাই উন্মাদের মতো আচরণ করছে। সে মালবিকার গলা টিপে ধরে এবং তাকে বলে যে সে তাকে জানে মেরে দিবে। আমি আর রাজু মিলে তখন তাকে কোনো রকম আটকাই। তখন আদব হঠাৎ করেই বলে যে সে তার বাবাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে যেতে চায়। আর তারপর সে একা একাই ওই রাতে বাসার বাহিরে বেরিয়ে পড়ে। আমরা তার পিছনে পিছনে যেতে থাকি। একসময় সে তার বাবার আর মায়ের যেখানে কবর দেওয়া হয়েছে সেই সমাধির উপরে শুয়ে পড়ে। আর তারপর
তারপর কান্না করতে করতে বলতে থাকে যে বাবা মা আমি তোমাদের ভীষণ মিস করছি, তোমরা প্লিজ ফিরে এসো। আর একটু পরেই সে হঠাৎ করেই বলতে থাকে যে এখনই আমি মদ খাবো, যেখান দিয়ে সম্ভব আমার জন্য মদ নিয়ে আয়। আমি তখন আদবের জন্য মদ জোগাড় করে দিই, কারণ আদব তখন উন্মাদ হয়ে গেছিল। তাকে যদি আমি মদ জোগাড় করে না দিতাম তাহলে সে হয়তো আরো অস্বাভাবিক আচরণ করত। আদব মদ খায়, খেয়ে আবার বাসায় ফিরে যায়। আমি তখন খুব ক্লান্ত ছিলাম, তাই রাজুকে বলি যে সে যেন আজকের রাতটুকু আদবের দিকে খেয়াল রাখে। আর তারপর আমি আমার বাসায় ফিরে যাই। এরপর যে কি হয়েছে আমি কিছুই জানি না। মুঘল সিলভাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে বলে যে সে যেন বাসায় ফিরে যায়, প্রয়োজন হলে তাকে আবার মুঘল ডেকে নিবে। সিলভা বাসায় ফিরে যাওয়ার পর তার মা তাকে জানায় যে কিছুক্ষণ আগে আদব তাদের বাসায় এসেছিল এবং তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। সে শুধু সিলভার কথাই জিজ্ঞাসা করছিল। তখন সিলভা আর বাসার ভিতরে ঢোকে না। সে তার অ্যাম্বুলেন্স গাড়িটি নিয়ে আদবকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সারাদিন খোঁজার পরেও সে যখন আদবকে খুঁজে পায় না তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাসায় ফিরে যাবে। আর সেই মুহূর্তে আদব তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। সিলভা গাড়ি থেকে নামে, আর গাড়ি থেকে নামার পরেই আদব তাকে মারতে শুরু করে দেয় এবং তাকে বলতে থাকে যে আমার মালবিকা কোথায়, আমার মালবিকাকে তুই কেন মেরে ফেলেছিস। তখন সিলভা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে বাধ্য হয়েই আদবকে তার গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়, যেখানে আদবের সবসময় চিকিৎসা হতো। কিন্তু সেই হসপিটালের ডক্টর সিলভাকে জানায় যে মালবিকার সিগনেচার ছাড়া তারা আদবকে হসপিটালে অ্যাডমিট করতে পারবে না। তখন সিলভা মালবিকাকে ফোন করে এবং বলে যে আদব খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে সে হসপিটালে নিয়ে এসেছে। মালবিকা যেন ডক্টরের সঙ্গে কথা বলে। তখন মালবিকা ডক্টরকে বলে যে তারা যেন আদবকে অ্যাডমিশন করিয়ে নেয়, সে ফিরে এসে সিগনেচার করে দিবে। মালবিকার কথা শুনে ডাক্তার আদবকে হাসপাতালে ভর্তি করায়। তারপর শুরু হয় তার চিকিৎসা এবং তাকে ইনজেকশনের মাধ্যমে ঘুম পড়িয়ে দেওয়া হয়। সিলভা হসপিটালের বাহিরে তার বন্ধু আদবের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আদব ঘুমের ঘোরে মালবিকাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। সে দেখতে থাকে যে মালবিকার সঙ্গে সে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, আর এই স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে বিছানায় উঠে বসে। তারপর সে মালবিকাকে খুঁজতে থাকে, কিন্তু সে মালবিকাকে কোথাও দেখতে পায় না। এমনকি তাকে যে কেন হসপিটালে আনা হয়েছে সেটাও সে বুঝতে পারে না, কারণ একটু আগে তার সঙ্গে যা ঘটেছে তা সবকিছুই আদব ভুলে গেছে। তখন সে সিলভাকে পাশে দেখতে পেয়ে তাকে বলে, সিলভা তোর ফোনটা আমাকে দে, আমি মালবিকার সাথে ফোনে কথা বলবো। সিলভা তখন তার ফোনটা আদবকে দিয়ে দেয়। আদব মালবিকাকে ফোন করে, কিন্তু তার ফোন সুইচড অফ। আদব আবার যেন কিরকম পাগলের মতো হয়ে যায়। তাই সিলভা ডক্টরের কাছে গিয়ে জানায় যে আদবের জ্ঞান ফিরে এসেছে, সে আবার কিরকম যেন করতে শুরু করেছে। এই খবর দিয়ে সিলভা আবার যখন আদবের কাছে আসে তখন এসে দেখে যে আদব হসপিটালের বেডে নেই। বাহিরের সিকিউরিটি গার্ডের কাছ থেকে সিলভা শুনতে পায় আদব একটি অটোতে করে বাহিরে বেরিয়ে গেছে। সিলভা তখন আদবকে খুঁজতে শুরু করে। অন্যদিকে সাব ইন্সপেক্টর কমলা কানন মুঘলকে এসে খবর দেয় যে তারা সবার কন্ট্যাক্ট নাম্বার এবং কল ডিটেলস চেক করে দেখতে পেয়েছে যে রাজুর মৃত্যুর আগের দিন সিমি নামে একটি মেয়ে, যে মেয়েটি মালবিকার ছোট ভাই কার্তিকের গার্লফ্রেন্ড, সে মালবিকাকে ফোন করেছিল। তারপর মালবিকার ফোন থেকে তার বাবার কাছে একটা ফোন যায়, আর তারপর তার ছোট ভাই কার্তিকের কাছ থেকে মালবিকার কাছে আর একটা ফোন যায়। কিন্তু এই সমস্ত কথাই সেদিন জিজ্ঞাসাবাদ করার সময় মালবিকার বাবা এবং মালবিকার ভাই গোপন করে গিয়েছিল। সাব ইন্সপেক্টর কমলা কানন এটাও জানায় যে যাদের তারা সন্দেহ করেছিল তাদের সকলের ডিএনএ স্যাম্পেল ডক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কারো ডিএনএ স্যাম্পেলের সঙ্গে রাজুর ওই নখের ভিতরে থাকা চামড়ার ডিএনএ স্যাম্পেল মেলেনি। মুঘল যখন এসআইয়ের কাছ থেকে এসব কথা শুনছিল তখন আদব তার বাসায় ফিরে যায়, কিন্তু সেই বাসায় দুজন পুলিশ কনস্টেবল পাহারা দিচ্ছিল। আদব তাদেরকে বলে যে এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, আমি বাসার ভিতরে যাব, মালবিকা বাসার ভিতরে রয়েছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ওই পুলিশ কনস্টেবলরা তাকে বাসার ভিতর ঢুকতে দেয় না। তখন আদব কনস্টেবলদের মারতে শুরু করে। কনস্টেবলরা সামলাতে না পেরে মুঘলকে ফোন করে। মুঘল তখন ঘটনাস্থলে আসে আর তারপর সিলভা আর আদবকে থানায় ধরে নিয়ে যায়। তখন সিলভা পুলিশ অফিসারদের জানায় যে আদবকে সে রাস্তায় দেখতে পেয়েছিল। তারপর সে হসপিটালে ভর্তি করে আর তখন সেখান থেকে সে পালিয়ে চলে আসে। এদিকে আদব সে তো থানায় এসে তাণ্ডব শুরু করে দিয়েছে, তাই তাকে থানার ভেতরের একটি সেলে আটকে রাখা হয়। এরপর পুলিশ অফিসারেরা যে হসপিটালে আদবকে অ্যাডমিট করা হয়েছিল
সেখানে যায় আর তখন জানতে পারে যে সিলভা মালবিকার ফোনে ফোন করেছিল আর সিলভার ফোনেই ডক্টর মালবিকার সঙ্গে কথা বলে আদবকে হসপিটালে অ্যাডমিট করেছে। এই কথা শুনে মুগেল থানায় ফিরে আসে। সিলভাকে মুগেল মারতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাদের মিথ্যে কথা বলেছে, মালবিকা কোথায় আছে এই কথা যেন সিলভা তাদের বলে দেয়। পুলিশের কথা শুনে সিলভা বলে যে স্যার, আমি মালবিকাকে তখন ফোন করিনি, আমি আমার বোনকে ফোন করেছিলাম। আমার বোনই মালবিকা সেজে ডক্টরের সঙ্গে কথা বলেছে যাতে আদবকে ডক্টর অ্যাডমিট করে নেয়। আর তারপর ধীরে ধীরে সিলভা সমস্ত কিছুই বলতে শুরু করে। সে বলতে থাকে সেদিন রাতে সিলভা আদবকে তার বাসায় পৌঁছে দিয়ে যখন সে চলে যায় তার একটু পরেই রাজু সিলভাকে ফোন করে এবং তাকে জানায় যে মালবিকা ম্যাডাম রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে রয়েছে। এই কথা শুনে সিলভা সঙ্গে সঙ্গে আদবের বাসায় যায় আর তখন গিয়ে সে দেখে যে মালবিকা খাটের উপরে রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছে আর আদব খাটের পাশে বসে কান্না করছে। রাজু সিলভাকে বলে যে সিলভা বাসায় ফিরে যাওয়ার পর আদব মালবিকার সঙ্গে রুমে চলে যায় আর তারপর সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়। রাজু ভেবেছিল যে তারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটু পরে সে দেখতে পায় যে মালবিকার এই অবস্থা। সিলভা তখন মালবিকার কাছে যায় আর গিয়ে দেখে যে মালবিকা আর বেঁচে নেই। এদিকে আদব তো আরো পাগলের মতো করতে শুরু করেছে। সে পাশে থাকা একটা ফল কাটা ছুরি নিয়ে নিজের জীবন শেষ করে দিতে চায়। তখন সিলভা আর রাজু তাকে কোনো রকম আটকায়। আদব সিলভাকে বলে যে সে মালবিকাকে ছাড়া বাঁচবে না, সে মালবিকার সঙ্গে থাকতে চায়। সিলভা যেন মালবিকাকে মেডিসিনের মাধ্যমে সতেজ করে রাখে, কিন্তু প্রথমে সিলভা রাজি হয় না। তখন আদব তার পা ধরে বলে যে যদি সে মালবিকাকে মেডিসিন দ্বারা সতেজ করে না রাখতে পারে তাহলে আদব নিজের জীবন শেষ করে দিবে। সিলভা তো আদবকে খুব ভালোবাসে, কারণ আদব তো তার ছোটকালের বন্ধু, তার আপন ভাইয়ের মতো। তাই শেষে আদবের কথায় সিলভা রাজি হয়ে যায়। সিলভা তখন মালবিকার সমস্ত শরীরে মেডিসিন মাখিয়ে তাকে নতুন কাপড় পরিয়ে খাটে শুইয়ে রেখে দেয় আর তারপর সিলভা বাসায় ফিরে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে রাজুকে তাহলে মারলো কে? এই প্রশ্নের সন্ধানে মুঘল তখন সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সিমি তখন মুঘলকে এক আলাদাই গল্প শোনায়। সে বলে যে মালবিকার ছোট ভাই কার্তিককে সে ভালোবাসতো। হঠাৎ একদিন কার্তিক সিমিকে ডাকে এবং তাকে বলে যে তার অনেক টাকার প্রয়োজন। সিমি তাকে যেন কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু সিমির কাছে তো অত টাকা নেই। তাই সে তার গলার সোনার চেইনটি খুলে কার্তিককে দিয়ে দেয়। কার্তিক সিমিকে বলেছিল যে কয়েকদিন বাদে তাদের অনেক টাকা হবে। সে একটা মোবাইল গেম খেলছে, যে গেম খেলে সে কোটিপতি হয়ে যাবে, আর সেই কারণেই তার এই টাকাগুলোর প্রয়োজন। কিন্তু কিছুদিন পর সিমি জানতে পারে যে কার্তিক অনেকের কাছ থেকে এইরকম টাকা ধার করেছে, আর সেই টাকা দিয়ে সে মোবাইলে গেম খেলে। প্রথম অবস্থায় কার্তিক মোবাইলে গেম খেলে অনেক টাকা জিতে গিয়েছিল, আর সেই লোভে পড়ে সে আরো অনেক টাকা দিয়ে মোবাইলে গেম খেলতে চায়, কিন্তু ভাগ্য তার সাথ দেয় না। তারপর থেকে সে গেম যতই খেলুক না কেন সমস্ত টাকাই সে হেরে যেতে থাকে। তখন কার্তিক তার বাবাকে তার নামে তার বাবার সমস্ত সম্পত্তি লিখে দিতে বলে। তার বাবা তো জানতো না যে কার্তিক আসলে মোবাইলে গেম খেলছে, তাই সেও ছেলের অনুরোধে রাজি হয়ে যায়। কিন্তু সিমির ব্যাপারটি ভালো লাগে না, তাই সে মালবিকাকে ফোন করে সমস্ত ব্যাপারটা তাকে জানায়, আর তারপর থেকে সে কার্তিকের সাথে আর কখনোই যোগাযোগ করেনি। পুলিশ এই সমস্ত কথা শোনার পরে তারা কার্তিকের বন্ধুদের ধরার চেষ্টা করে। এরপর তারা কার্তিকদের বন্ধুদের ধরে ফেলে, আর তখন তাদের কাছ থেকে পুলিশ অফিসার জানতে পারে যে সেদিন রাতে সিমি মালবিকাকে সব জানানোর পর মালবিকা তার বাবাকে ফোন করে, কিন্তু ফোনটা ধরে কার্তিক। মালবিকা তখন কার্তিককে বলে যে কার্তিক, তুই মোবাইলে গেম খেলে অনেক টাকা হেরে গিয়েছিস, আর আমি শুনেছি যে তুই অনেকের কাছ থেকে অনেক টাকা ধারও নিয়েছিস। তাই আমি বাবাকে বলে দিব যে সে যেন তোর নামে কোনো সম্পত্তি লিখে না দেয়। তুই বাবার কাছে ফোনটা দে। কিন্তু কার্তিক তার বাবার কাছে ফোনটা দেয় না, সে ফোনটা কেটে দেয়। একটু পরে কার্তিক বাসার বাহিরে গিয়ে তার আপুকে ফোন করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তার বাবাকে কিছু না বলে, কিন্তু মালবিকা কোনো কথাই শোনে না। আর তখন কার্তিক একটা ডিসিশন নেয়, সে তার বন্ধুদের সাথে দেখা করে আর তারপর মদ খায়। মদ খেয়ে সে মালবিকার বাসায় যায় এবং তার বন্ধুরা বাসার বাহিরে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে রাজু আর সিলভা তখন আদবকে সামলাতে ব্যস্ত, আর এই ফাঁকে কার্তিক মালবিকার কাছে চলে যায়। তাকে গিয়ে বলে যে আপু, আমার এখন অনেক টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও। কিন্তু মালবিকা তার কোনো কথা শোনে না, বরং তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর এই থাপ্পড় খাওয়ার পর কার্তিক আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে তখন একটা ভারী জিনিস দিয়ে মালবিকার মাথায় আঘাত করে।
মালবিকা তার খাটে লুটিয়ে পড়ে আর তারপর সে মারা যায়। এরপর কার্তিক পাঁচিল টপকে তার বন্ধুদের নিয়ে যখন বাসার দিকে যাচ্ছিল তখন তাদের মনে পড়ে যে ওই বাসায় সিসি ক্যামেরা রয়েছে। তাই কার্তিক যখন মালবিকার বাসায় ঢুকেছিল সেই সমস্ত কিছুর ফুটেজই ওই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আর এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই কার্তিক আবার তার বন্ধুদের নিয়ে মালবিকার বাসার কাছে আসে। তারপর তারা 3 বন্ধু ধীরে ধীরে মালবিকার বাসার ভিতর ঢুকে পড়ে। তারা যখন বাসার ভিতর ঢুকে তখন রাজু তাদের দেখে ফেলে। রাজু তাদের আটকাতে চায় আর সেই সময় কার্তিক রাজুর পেটে একটি লোহার রড ঢুকিয়ে দেয় আর তারপর তাকে উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। রাজু মারা যাওয়ার পর তারা সিসি ক্যামেরার ফুটেজ যে হার্ড ডিস্কে রেকর্ড হচ্ছিল সেই হার্ড ডিস্কগুলো চুরি করে সেখান থেকে পালিয়ে যায় আর সেই হার্ড ডিস্কগুলো একটি নির্জন জায়গায় ফেলে দেয়। পুলিশ এই সমস্ত কথা জানতে পেরে কার্তিকের বন্ধুদের আটক করে, কিন্তু কার্তিককে খুঁজে পাওয়া যায় না। কারণ কার্তিক যখন বুঝতে পারে যে পুলিশ তার সমস্ত কুকীর্তির কথা জেনে গেছে তখন সে তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে তার বাবাকে বলে তার সমস্ত কুকর্মের কথা এবং সেই যে তার আপুকে খুন করেছে এটাও সে স্বীকার করে ওই ভিডিওতে। আর তারপর এই ভিডিওটি সে পাবলিশ করে দেয় সোশ্যাল মিডিয়ায় এবং সে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। কিন্তু কথা হচ্ছে মালবিকার বডি কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ অফিসাররা জানতে পারে যে মালবিকার দেহটি সিলভা একটি কাচের বাক্সের ভিতর সংরক্ষণ করে রেখেছিল, যে দেহটি আদব লুকিয়ে রেখেছে একটি গুপ্ত ঘরে। কিন্তু আদবের এখন আর কিছুই মনে নেই। সে মালবিকার দেহটি যে কোথায় লুকিয়ে রেখেছে সেটা সে আর বলতে পারে না। কার্তিকের বন্ধুদের পুলিশ অ্যারেস্ট করে এবং সিলভা আর আদবকে তারা ছেড়ে দেয়। তবে এখনো খুঁজে পাওয়া যায়নি মালবিকার বডি। এদিকে আদবও সম্পূর্ণ একা হয়ে যায়। তার পাশে দাঁড়ানোর মতো থাকে তার সেই প্রিয় বন্ধু সিলভা। একটি সামান্য মোবাইলের গেম যা শেষ করে দিল 3-3টে মানুষের জীবন। কার্তিক হয়তো নিজেও বুঝতে পারেনি যে এইরকম ঘটনা তার সঙ্গে ঘটতে পারে, তাহলে হয়তো সে তার নিজের আপুকে কখনোই মেরে ফেলতে পারতো না। আসলে এই সমস্ত গেমগুলো আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণ তার আয়ত্তে নিয়ে নেয় আর তারপর আমরা এইসব গেমের অদৃশ্য ইশারাই করে ফেলি কিছু ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।